গত কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে বাছাই করা কিছু শর্ট ফিল্ম সকল দর্শকদের সামনে দেখানো হয়েছিল। শুধু শর্ট ফিল্ম দেখানোই হয়নি, নতুন কিছু ছবির ঘোষণা করা হয়েছে এই মঞ্চ থেকে। আসতে চলেছে ডিরেক্টর সুমন মৈত্রের নির্দেশনায় নতুন বাংলা ছবি অ২। আর সেই ছবির প্রথম পোস্টার এবং টিজার লঞ্চ হয়ে গেল ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে। টিজার লঞ্চের সময় উপস্থিত ছিল অ২ ছবির ডিরেক্টর সুমন মৈত্র, তার সঙ্গে এই ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীরা। সুমন মৈত্র, ঋত্বিক ঘটক ও মেঘে ঢাকা তারার অনুকরণে তৈরি এই নতুন ছবি নিয়ে তার মতামত শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। আর সেখানে উপস্থিত ছিলাম আমরা, টলি রিপোর্টার। আমরা সেখানে উপস্থিত ছবির সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলি, এমনকি এই ছবির সঙ্গে যুক্ত বেশ অনেক মুহূর্ত আমরা আমাদের ক্যামেরায় রেকর্ড করেছি। ছবিটি হতে চলেছে একদমই ভিন্ন স্বাদের। অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের মুখ আমরা দেখতে পাবো এই অ২ ছবিতে। ছবির পরিচালক সুমন মৈত্র জানায়, তিনি চেষ্টা করেছেন এই যুগের দর্শকদের এক নতুন ধরনের ছবি উপহার দিতে। তিনি জানিয়েছেন, তিনি আশা রাখেন এই ছবিটি দর্শকদের মন জয় করতে পারবে, দর্শককে ভালো লাগবে এই ছবি। এমনকি ছবির সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীরাও এই ছবিতে কাজ করতে পেরে ভীষণই খুশি। সকলেই দর্শকদের কাছে এই ছবিটি দেখার আবেদন রেখেছেন। খুব শীঘ্রই আসতে চলেছে অ২। সিনেমা মানে তার তো কোনো কম্পারিজন হয় না। যেখানে ছোট ছবি বড় উৎসব, ছোটদের ছবি প্রচুর শর্ট ফিল্ম সবটা দেখার পর, এতগুলো সিনেমা দেখার পর ফাইনালি মনে হয়েছে আজকের দিন এই সময় যেখানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু সৌরভ আর শাশ্বতী, যেখানে IKSFF এই প্ল্যাটফর্মে আমরা আমাদের আজকে ফাইনালি অডিও ফার্স্ট লুক, ফার্স্ট অফিসিয়াল টিজার এবং পোস্টারটা লঞ্চ করতে পেরেছি। এবং বাকিটা তো আবার অডিয়েন্সের হাতে আমি ছেড়েই রাখছি। কিন্তু তার আগে বলবো ছবিটা একটু ফেস্টিভ্যাল যাবে, একটু ঘুরে আসি, আমরা দেখে নিই কি দাঁড়াচ্ছি। তারপর আমরা একটা প্রপার প্ল্যানিং প্রোগ্রামিং করে প্রমোশন সাজিয়ে প্রেজেন্ট করবো। কারণ ছবিটা যেহেতু ঋত্বিক ঘটক ও মেঘে ঢাকা তাদেরকে শ্রদ্ধার করতে একটু সময় লাগবে আমাদেরকে সাজাতে পুরো। কারণ এই চরিত্রগুলো আমার সাথে এখানে উপস্থিত রয়েছে এবং যারা যারা রয়েছে আলাপ করিয়ে দাও। এবং সেটা হচ্ছে যে যেহেতু এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অপরাজিত এবং মেঘে ঢাকা তারার একটা অদ্ভুত ইন্টারপ্রিটেশন, তো সেইখানে দাঁড়িয়ে দুর্গা হয়তো ছোটোবেলায় পথের পাঁচালীতে মারা গেছে, কিন্তু আমিও যেটা আমি বানিয়েছিলাম ছবিটা আমার 2022-এ রিলিজ করেছিল, তার একটা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমার দুর্গা কিন্তু এখনো বেঁচে গেছে। সেই দুর্গাটা যেখান থেকে বেঁচে আছে সেই দুর্গা হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবার তোমরা দেখে নিতে পারো, এই হচ্ছে আমার দুর্গা। তার প্রেজেন্টেশনটা হচ্ছে এখানে সেখানে দাঁড়িয়ে, এবং এর যে যতগুলো সত্তা রয়েছে সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের যতগুলো ছবি আছে তার প্রত্যেকটি নারী চরিত্রে একটা সত্তা তার মধ্যে এক্সিস্ট করে। সেখানে সুবর্ণরেখা রয়েছে, সুবর্ণরেখা সীতা রয়েছে, সেখানে কোমল গান্ধার রয়েছে, সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং মেঘে ঢাকা তারা যেটাকে নিয়ে বলতে চেয়েছি সেই নিতা রয়েছে। তো নিতাকে আমি অনেকভাবে প্রেজেন্ট করেছি, দুর্গাকে একভাবে প্রেজেন্ট করেছি, একই গল্পে একই টাইম লাইনে বলার চেষ্টা করেছি, একটা চিত্রনাট্য বলার চেষ্টা করেছি। এবং তার সাথে ইন্টারেস্টিং যেখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত লেখা হয়েছে, যেখানে অপু খুব বড় হয়েছে, সেই অপু আমার কাছে রয়েছে। তো আমি ওকে অপু বলেই ডাকি, তো অপুই রয়েছে সেখানে। তো অপুর বড় হওয়া, অপুর জার্নি, এই অপু যখন দেখছে এবং অপু যখন নিজেকে দেখছে, সেখানে বলতে পারি অপুর সাথে যে প্যারালাল কম্পারিজনটা আসবে সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা সংকট। অপুর মধ্যে সেই সংকটটা এক্সিস্ট করে। এবং তার সাথে ইন্টারেস্টিংলি যেখান থেকে অপু সংসার হয়েছে, সে অপর্ণা যখন অপুর জীবনে এসছে, সে অপর্ণা আমার কাছে রয়েছে। তো এই অপর্ণা যখন অপর্ণাকে পাচ্ছি এবং তার সাথে তার পার্শ্ব চরিত্রগুলো পাচ্ছি, পেছনে পুলুকে পাচ্ছি আমরা, আরও যে চরিত্রগুলোকে আমি নতুনভাবে রূপ দিয়েছি, সেখানে অনেকগুলো অরুণদা রয়েছে, সুমি রয়েছে। এবং ইন্টারেস্টিংলি আমার প্রোডাক্টের পেছনে পড়ে গেছে আমার টেকনিক্যাল টিম, যারা মিউজিক করেছে, BGM করেছে চন্দ্রিমা, যে আমার গান গেয়েছে বিশ্বজিৎ, এবং এডিট করেছে সোয়াম। তো সবটা মিলিয়ে এই আমার ওভারঅল টিমের, হ্যাঁ মিসিং বলতে পারি আজকে যাদের পাচ্ছি না, কেউ দুই একজন আসতে পারেনি আজকে, আর আমার অ্যাক্টার্সরা, আর যারা পারেনি হচ্ছে আমার DOP টিম এখানে নেই, টেকনিক্যালি তারা সামনে বাইরে রয়েছে। তো এছাড়া মোটামুটি সবাই এখানে আজকে পেরেছে। তোমার সাহিত্য নির্ভর ছবি এখন দর্শকের মনে কতটা চাহিদা এখনো আছে? আমি সাহিত্য নিয়ে ছবিটা করেছি, আমার মনে হয়েছে এই গল্পটা বলা দরকার, আমার মতন করে বলা দরকার। আমি একটা গল্প বলতে চেয়েছি, তার ভিজুয়াল একটা ইমেজ ক্রিয়েট করতে চেয়েছি, তার একটা সাউন্ড ডিজাইন নিয়ে ভেবেছি, প্রেজেন্ট করেছি, লিখেছি, বানিয়েছি, সবটা হয়েছে। এবার দর্শকের কাছে আমি এটা প্রেজেন্ট করবো। আমি বলবো না সব দর্শকের ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ছবির নিজস্ব দর্শক আছে, প্রত্যেকটা ছবির নিজস্ব চাহিদা আছে, নিজস্ব গল্প বলা আছে, কারণ প্রত্যেকটা দর্শকের নিজস্ব ইচ্ছেও রয়েছে যে গল্পটা দেখবো কি দেখবো না, ভালো পছন্দ কি পছন্দ না, ভালো কি খারাপ, সব তার পরে বিচার হবে। খালি চাইবো তারা আসুক, দেখুক, এবং একটা বলতে পারো সিরিয়াস সিনেমা,
একটু সিরিয়াস সিনেমাটাকে সিরিয়াসভাবে দেখি। আমরা সবসময় ছবিকে দুভাবেই দেখতে পারি, লাইক ফর এন্টারটেনমেন্টও দেখতে পারি, আর একটু সিরিয়াসভাবে নিতে পারি জাস্ট অ্যাজ অ্যান আর্ট ফর্ম। তো আমরা এটাকে কীভাবে নেবো সেটা দর্শকের উপর ডিপেন্ডেন্ট। আমি চাই দর্শক দেখুন, তো দর্শক নিজেই জাজ করতে পারবে ছবিটাকে আমি কোন জায়গায় নিয়ে যেতে পেরেছি, সত্যি কি ঋতিক ঘটক এবং মেঘেটা কাতারাকে সত্যি দিতে পেরেছি, কতটা পেরেছি, কীভাবে পেরেছি, এবং সেটা সত্যি সেটাকে আমাদের সিনেমার আর্ট ফর্মে কন্ট্রিবিউট করছে কিনা। এখানে আমি নিজেও একটা স্টুডেন্ট অফ সিনেমা। দুর্গাকে দেখেছো, এবার বড় দুর্গাকে দেখতে পারবে, নারী শক্তি। আর সুমনদার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতাটা আমি কি বলবো, মানে আই এম লিটারালি ব্লেসড দ্যাট উনি আমাকে এখানে কাজ করতে দিয়েছে। লাগছে, আমাকে ভরসা করতে পেরেছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। সুমনদা আমাকে ভরসা করে এরকম একটা চরিত্র, মানে আমরা যেটা বললো সুমনদা যে নিতা যে চরিত্রটা আমি করছি, এইটা মানুষ দেখে নিয়েছে অলরেডি নিতাকে, তো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা। হ্যাঁ, সুপ্রিয়া দেবী করেছেন, তো অলরেডি সবাই, মানে এটা আমার উপর খুব মানে গুরুদায়িত্ব যে আমি কিভাবে এটা করেছি, আমি কতটা কি করেছি আমি জানি না, সেটা দর্শক বলবেন, সেটা সুমনদা বলবে। ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক পড়াশুনো করতে, মানে এখন মনে হচ্ছে যে পরীক্ষা চলছে, কারণ এটা নিয়ে প্রচুর কিছু চলেছে আমাদের, প্রচুর বকা, প্রচুর কিছু। তো তারপরে গিয়ে কি দাঁড়িয়েছে সেটা দর্শক সবাই বলবেন যে সবার কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে, মানে আমি খুব ব্লেসড এই চরিত্রটা করতে পেরে। অপূর্ব পুরোটা এই যে চরিত্রটা, এটা একটা ইটসেলফ লেজেন্ডারি ক্যারেক্টার, এবং যে মানুষ এই চরিত্রটা প্লে করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি আমার নিজের খুব পছন্দের একজন অভিনেতা। তো আমি নিজে অবশ্যই সৌভাগ্যবান যে এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করতে পেরেছি, এবং সুমনদের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, তো বেশ ভালো লাগছে। ক্যারেক্টারকে এত সুন্দর করে বুঝিয়ে সেক্ষেত্রে আমি ভীষণ গ্ল্যাড কাজটি করতে পেরে। এবার তো বাকি দর্শকরা বলবেন, আর 100% এখানে সবাই দিয়েছে, বাকি আপনাদের সবাই। একদম ছবিটা দেখার পর বাকিটা বোঝা যায়। বাকিটা আগেও কিছু বলবেন আপনার? অ্যাকচুয়ালি আমার জীবনে একটা কাজ, এবং আমি সিরিয়াসলি প্লেসড, আই এম গ্ল্যাড টু সুমনদা, কারণ আমাকে হাতে আমাকে, এবং যেটা সেম কথা যেটা বললো, যে আমাদের প্রত্যেকটা ক্রিউ অ্যান্ড কাস্ট প্রত্যেককে নিজের হাতে ধরে শিখিয়েছে, এবং আমরা টোটাল ছবিটা যখন বানানো হয়েছে খুব এনজয় করেছি, প্রত্যেকটা দিন শিখেছি, এখনও শিখছি। এবার বাকিটা দর্শকদের উপরে, যদি সব কিছু থেকে আশা করি প্রত্যেকের ভালো লাগে। নাম এটা একটা অন্য রকমের একটা নাম, একটা এরকম নাম বোধহয় শোনা যায় না কমেন্ট, এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ভাবনা ছিল, যেহেতু আমার ছবিটা হচ্ছে আমিও অপুর দ্বিতীয় অধ্যায়, মানে আমিও অপু হচ্ছে আমার আগের ছবি ছিল 2022-এ রিলিজ করে, তো যেটা ছিল হচ্ছে পথের পাঁচালীকে নতুনভাবে ভেবেছিলাম, আমি নতুনভাবে রিইন্টারপ্রেট করেছিলাম, সেই ভাবনাটা থেকে মাথায় রেখে তারই সিকুয়েল হচ্ছে এটা। এই যে আমিও অপু থেকে এসছে, দুটো বেরিয়ে এসছে, তার যেহেতু দ্বিতীয় অধ্যায়, আমিও অপুর দ্বিতীয় অধ্যায়, তো সেই অধ্যায় থেকেই আমার এটা পাচ্ছি হচ্ছে যে এটা দুই, এবং ওটাকে আমি খুব স্পেসিফিক্যালি চেয়েছি, কারণ আমিও অপু, ওখানে আছে, আচ্ছা অপরাজিত অপু, আমি পাচ্ছি দুটো, দ্বিতীয় অধ্যায় সিকুয়েল। তো আমার মনে হয়েছে একটু ইন্টারেস্টিংলি যদি কনসেপ্ট ওয়াইজ ভাবি, তাহলে একটা দিয়ে যাওয়া যাক, এবং নামটা দুইতেই থাক, বাকিটা তো গল্প কথা বলবে। সেখানে ঋতিক ঘটকের কে শ্রদ্ধা করে রেখে যে মেঘে ঢাকা তারাকে যেভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি, নতুনভাবে রিইন্টারপ্রেট করে, সেই ভাবনাটাকে রেখেই ছবিটা বানানো, এবং দুইকে সেভাবে আমি চেষ্টা করেছি বোঝানোর, এবং আশা করি দর্শক দেখার পর বুঝতে পারবে আমি কেন বলেছি, কিভাবে বলেছিল, কি বলতে চেয়েছি। প্রথম ঝলকেই এতটা ইন্টারেস্টিং ছিল, ছোট করে যদি ছবির ব্যাপারে কিছু জানতে পারতাম। এবার দেখো, আমরা বাংলা সাহিত্য ভালোবাসি, পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি, পড়বে, তো সেখানে যখন মনে হয়েছে আমি একটা নতুনভাবে গল্পটাকে রিইন্টারপ্রেট করবো, মানে মেঘে ঢাকা তারা, যেরকম ঋতিক ঘটকের 3টে ছবি আছে পার্টিশনের উপরে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, তো সেইটা মাথায় রেখে আমার সব চরিত্রগুলোকে মনে হয়েছে যে সেই চরিত্রগুলো যদি আজকের কন্টেম্পোরারি টাইম লাইনে এসে দাঁড়ায়, তারা কিভাবে দাঁড়ায়। তো হতেই তো পারে, মানে তারা কোনোভাবে এক্সিস্ট করছে, আজকে কিভাবে এক্সিস্ট করছে, তাদের এখনকার ইমেজ এভিডেন্সটা কি, তো সেইখান থেকে আমার এটাকে নতুনভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, এবং সেই গল্পটাকে বলার চেষ্টা করেছি যেখানে নারী সত্তা নিয়ে কথা আছে, নারীর ব্যক্তিত্ব নিয়ে কথা আছে, আইডেন্টিটি নিয়ে কথা আছে, আমাদের নারীর যে এম্পাওয়ারমেন্ট, আমার এম্পাওয়ারমেন্ট কথাটা একটু আপত্তি আছে, কারণ আমরা সবাই এম্পাওয়ার, এখানে নারী বলে পুরুষ বলে আলাদা কোনো বিষয় নেই, মানে সবাই ইকুয়াল জায়গায় দাঁড়িয়ে আছি। সেখানে নারীকে আমরা কিভাবে দেখছি, বাইরের সমাজ কিভাবে দেখছি, ঘরে কিভাবে দেখা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে চলতে গেলে পরে আমরা নারীরা কিভাবে ফেস করছে, কি ফেস করছে না, এটা তাদের কাছে খুব প্রযোজ্য, এবং তাদেরকে হয়তো তাদেরকে কোথাও নাড়া দেবে, সাড়া দেবে, বা হয়তো তারা রিলেট করতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। তো সবটার ইন্টারপ্রিটেশন হচ্ছে মেঘে ঢাকা তারাকে মাথায় রেখে অদ্বৈকে তৈরি।